দেশ থেকে রবিবারে ফিরছিলাম কলকাতায়। সন্ধের আর বেশি দেরি নেই। একটু আগেই প্ল্যাটফর্মে আলো জ্বেলে দিয়েছে। শীতও পড়েছে খুব। এদিকে এমন একটা কামরায় উঠে বসেছি যেখানে আর একটাও লোক নেই, যার সঙ্গে একটু গল্প গুজব করি। আবার যার তার সঙ্গে গল্প করেও আনন্দ হয় না। আমার দরের কোনো লোকের সঙ্গে গল্প করে আমি কোনো সুখ পাই না। তারা নতুন খবর কিছুই দিতে পারবে না। সেই একঘেয়ে কলকাতার মাছের দর, এমসিসির খেলা, ইস্ট বেঙ্গল সোসাইটির দোকানে শীতের জামাকাপড়ের দাম, ফিল্মের সমালোচনা, এসব শুনলে গা বমি বমি করে। বরং বেগুনের ব্যাপারী, কি কন্যাদায়গ্রস্ত পাড়াগে ভদ্রলোক, কি দোকানদার, এদের ঠিকমতো বেছে নিতে পারলেই কথা বলে একটা আনন্দ পাওয়া যায়। কিন্তু বেছে নেওয়া বড় কঠিন। কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক ভেবে যার কাছে গিয়েছি, অনেক সময় দেখেছি তিনি ইন্স্যুরেন্সের দালাল। একা বসে বিড়ি খেতে খেতে প্ল্যাটফর্মের দিকে চেয়ে আছি। এমন সময় দেখি আমার ছোটবেলার বন্ধু শান্তিরাম একটা ভারী বোঁচকা নিয়ে কোন গাড়িতে উঠবে সেটাই খুঁজে বেড়াচ্ছে। এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উইলের খেয়াল। গল্প পাঠে ও অবনীর চরিত্রে সৌমিক মৈত্র, শান্তিরাম পূর্ণবাবু ও সূত্রধার দেবব্রত ব্যানার্জি। গল্পের অডিও রূপান্তর ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে উইলের খেয়াল। এই শান্তিরাম, আরে শান্তিরাম, এই যে এদিকে এদিকে এদিকে। ও হ্যাঁ, এই তো আসছি। বোঁচকাটা একটু ধরো না ভাই। এই তো, এই দাও দাও। আমি তার বোঁচকাটা হাত বাড়িয়ে তুলে নিলাম, আর শান্তিরামও হাঁপাতে হাঁপাতে উঠে আমার সামনের বেঞ্চিতে বসলো। বিড়ি আছে? কিনতে ভুলে গেছিলাম তাড়াতাড়িতে। আর ক মিনিট আছে? 6:45 না? আমি সেই বাজার থেকে ছুটছি, আর ওই ভারী বোঁচকা, প্রাণটা বেরিয়ে গেল একেবারে। কলকাতায় বাড়ি করেছি, শনিবারে শনিবারে আসি। বাগানের কলাটা মূলোটা যা পাই এসে নিয়ে যাই। সব তো সেখানে, বুঝলে না, 3-4 দিনের বাজার খরচ বেঁচে যায়। এই দেখো, ওল, পুঁইশাক, কাঁচা লঙ্কা, পাটালি। দেশলাইটা দেখি না। শান্তিরামকে পেয়ে আমি ভারী খুশি হলাম। একটু বেশি বকে, কিন্তু তার বকুনি আমার শুনতে বেশ ভালো লাগে। এমন সব পাড়াগেঁ ঘটনার টুকরো ঢুকিয়ে দেয় যা গল্প লেখার চমৎকার উপাদান হয়ে দাঁড়ায়। ওর কাছে শোনা 2-1টা ঘটনা নিয়ে গল্প লিখেছি এর আগে। ভাবলাম শান্তিরাম যখন এসেছে ভালোই হয়েছে, একা 4 ঘন্টার রাস্তা যাব, তাতেই শীত। তাছাড়া এই শীতে ওর মুখে গল্প জমবে দারুণ। এ সময় দেখি হঠাৎ শান্তিরাম প্ল্যাটফর্মের দিকে মুখ বাড়িয়ে ডাকতে লাগলো, অবনী, অবনী, এই যে এই গাড়িতে এসো, কোথায় যাবে? 3-4টে ছেলে মেয়ে, 25-26 বছরের সুশ্রী একটি পাড়াগে বউয়ের পেছনে ফর্সা একহারা চেহারার একটা লোক, আর সবার পেছনে বাক্স প্যাটরা মাথায় 2 জন কুলি। লোকটা আমাদের কামরার কাছে এসে দাঁড়ালো। এই যে দাদা, কলকাতা ফিরছেন আজই? হ্যাঁ, তুমি চললে কোথায়? এই তো পাঁচঘরার ঠাকুরের থানে যাচ্ছি। মসলন্দপুর স্টেশনে নেমে তারপর যেতে হয়। হ্যাঁ, ওখান থেকে বাস পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। গোটা দলটা আমাদের গাড়ির পাশ দিয়ে গিয়ে খালি একটা ইন্টার ক্লাস কামরায় উঠল। ও তাই অবনী এখানে এলো না। ইন্টার ক্লাসের টিকিট কিনা? আঙুল ফুলে কলা গাছ একেই বলে। ওই অবনীদের খাওয়া জুটতো না, বুঝলে। আজ দল বেঁধে ইন্টার ক্লাসে চেপে বেড়াতে যাচ্ছে। ভগবান যখন যাকে দেন, আমাদের বোঁচকা বাবাই সার। গাড়ি ছেড়ে দিল। সন্ধ্যের পাতলা অন্ধকারে পাম্পিং ইঞ্জিনের শেড, কেবিন ঘর,
ধূমাকীর্ণ কুলি লাইন দুপাশ কেটে বেরিয়ে চলেছে। সামনে সিগন্যালের সবুজ বাতি, আর তারপরেই দুপাশে আখের ক্ষেত, মাঠ আর বাবলা বন। শান্তিরামের গলার সুর শুনে বুঝলাম সে গল্প বলার মেজাজই আছে। আমি তখন ভালো করে আলোয়ান গায়ে দিয়ে বসলাম। অবনীকে এর আগে কখনো দেখনি? ছোটবেলায় নিশ্চয়ই দেখেছ। ও আমাদের নিচের ক্লাসে পড়তো আর বেশ ভালো ফুটবল খেলতো, মনে নেই? হ্যাঁ। ওর বাবা কোর্টে নকল নবিশি করতেন। সংসারের অভাব অনটন টানাটানি বেড়েই চলেছিল। সেই অবস্থায় অবনীর বিয়ে দিয়ে বউ ঘরে আনলেন। বললেন, কবে মরে যাব, ছেলের বউয়ের মুখ দেখে যাই। তারপর আর বাঁচলেনও না বেশি দিন। আচ্ছা। এক পাল পুষ্যি আর এক রাস দেনা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে সংসার থেকে বিদায় নিলেন। তারপর কি কষ্টটাই গিয়েছে ওদের। অবনী পাশ করতে পারল না, চাকরিও কিছু জুটল না। হরিণখালির বিলের একটা অংশ ওদের ছিল, সেখানে শোলা হতো। সেই বিলের শোলা ইজারা দিয়ে যে কটা টাকা পেত তাই ভরসা। ওদের গাঁয়ে চৌধুরী পাড়ায় নিধিরাম চৌধুরী বলে একজন লোক ছিল। গাঁয়ে তাকে সবাই ডাকত নিশু চৌধুরী বলে। তার কোনো কুলে কেউ ছিল না। বিয়ে করেছিল দুবার, ছেলেপুলেও হয়েছিল, কিন্তু টেকেনি। ওর বাবা সেকালে নিমকির দারোগা ছিল। বেশ 2 পয়সা কামিয়ে বিষয় সম্পত্তি করে গিয়েছিল, তেজারতি কারবার। তা নিশু চৌধুরী ইদানিং তেজারতি কারবার গুটিয়ে ফেলে জেলার লোন অফিসে নগদ টাকাটা রেখে দিত। সেই নিশু চৌধুরীর বয়স হলো, শরীর ভাঙতে লাগলো, মুখে জল দেবার পর্যন্ত কেউ নেই। আর এই পাড়া গায়ের ব্যাপার জানো তো, পয়সা নিয়ে বাড়িতে কাউকে খেতে দেওয়া সে রেওয়াজ নেই। তাতে সমাজে নিন্দে হয়, সে কেউ করবে না। নিশু চৌধুরী একবার অসুখে পড়ে খুব কষ্ট পেল। একটু সুস্থ হয়ে একদিন অবনীকে বাড়িতে ডাকল। বলল, বাবা অবনী, আমার তো কেউ নেই, তা এখন তোমরা 5 জনই ভরসা। তা তোমার বাবা আমায় ছোট ভাইয়ের মতো দেখতেন। তোমাদের পাড়ায় তখন যাতায়াতও ছিল খুব। তারপর এখন শরীরও ভালো নেই, তোমাদের যে গিয়ে খোঁজ খবর নেব তাও আর পারি না। তা আমি বলছি কি বাবা, আমার যা আছে সব তোমাদের লেখাপড়া করে দিচ্ছি, নাও নিয়ে আমাকে তোমাদের সংসারে একটু জায়গা দাও। তুমি আমার দিনুদার ছেলে, আমার নিজের ছেলেরই মতো। তোমাকে আর বেশি কি বলবো বাবা। অবনী আশ্চর্য হয়ে গেল। নিশু চৌধুরীর নগদ টাকা কত আছে কেউ জানে না, কিন্তু বিষয় সম্পত্তির রোজগার, ধান, এসব যা আছে এ গায়ে এক রায়েদের ছাড়া আর কারু নেই। সমস্ত সম্পত্তি নিশু চৌধুরী তার নামে লিখে দিতে চায়। অবনীর মুখ দিয়ে তো খানিকক্ষণ কথাই বেরুল না। থতমতো খেয়ে খানিকক্ষণ বাদে বলল, হ্যাঁ আচ্ছা কাকা, বাড়িতে একবার পরামর্শ করে এসে কাল বলি। বেশ বাবা, কিন্তু এসব কথা এখন যেন গোপন থাকে। পরদিন গিয়ে অবনী জানালো এ প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই। বাহ, বৌমা তাহলে রাজি হয়েছেন? দেখো, তাহলে কিন্তু আমার একটা স্বাদ আছে, সেটা বলি। আমার এত বড় বাড়িখানা পড়ে আছে, অনেকদিন মা লক্ষ্মীদের চরণ পড়েনি, ঠিক মতো সন্ধেও পড়ে না। তোমাদের ও বাড়িটা তো ছোট, ঘর ধরে কুলোয় না, তাছাড়া পুরনো বটে। তা তোমরা এখানে উঠে আসো না কেন? সব শুদ্ধ তোমারই তো ভারী ঘর হবে, তোমাকেই সব দিয়ে যখন যাব, তখন এখন থেকে তোমার নিজের বাড়ি তোমরা না দেখলে নষ্ট হয়ে যাবে যে। তাতেও অবনী রাজি হলো। একটা ভালো দিন দেখে সবাই এ বাড়িতে চলে এলো, মানে নিশু চৌধুরীর বাড়ি আর কি। অবনীর বউ যেমন অবাক হয়ে গেল, তেমনি খুশিও হলো। মস্ত দোতলা বাড়ি,
নিচে বড় বড় 7-8খানা ঘর, বারান্দা, প্রকাণ্ড ছাদ, ছান বাঁধানো উঠোন, ভেতর বাড়িতে পাকা রান্নাঘর, ইঁদারা, বাইরে প্রকাণ্ড বৈঠকখানা, বাড়ির পেছনে বাগান, ছোট্ট একটা পুকুর, বাঁধানো ঘাট, পাড়াগায়ে সম্পন্ন গৃহস্থ বাড়ি যেমন হয় আর কি। ওরা বাড়িতে উঠে এসে জাঁকিয়ে সত্যনারায়ণের পুজো দিল, লোকজন খাওয়ালো, লক্ষ্মী পুজো করলো। সবাই বললে অবনীর বউয়ের পয় আছে, নইলে অমন বিষয় সম্পত্তি পাওয়া কি সোজা কথা আজকালকার বাজারে। আবার অনেকেরই চোখ টাটালো। এইসব হলো গিয়ে ও বছর ফাল্গুন মাসের কথা। গত বছর বৈশাখ মাসে নিশু চৌধুরী মারা গেল। জ্বর হয়েছিল। অবনী ভালো ভালো ডাক্তার দেখালো, খুলনা থেকে নৃপেন ডাক্তারকে পর্যন্ত নিয়ে এলো, বিস্তর পয়সা খরচ করলো। অবনীর বউ মেয়ের মতো সেবা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবনী খুব ঘটা করে বৃষোৎসর্গ শ্রাদ্ধ করল, লোক খাওয়ালো। তা সবাই দেখে শুনে বলল, নিশু চৌধুরী নিজের ছেলে থাকলে সেও এর বেশি আর কিছু করতে পারত না। তারপর এখন ওরাই সম্পত্তির মালিক। অবনী নিজেই খাটিয়ে ছেলে, কোনো নেশা ভাঙটাং করে না, সচ্চরিত্র, কাজেই বিষয় সম্পত্তি উড়িয়ে দেবে সে ভয় নেই। দেখে শুনে খাবার ক্ষমতা আছে। তাই বলছিলাম, ভগবান যাকে দেন তাকে এমনি করেই দেন। ওই অবনীর বউ আঁচল পেতে চাল ধার করে নিয়ে গিয়েছে আমার মাসিমাদের বাড়ি থেকে, তবে হাঁড়ি চড়েছে, এমন দিনও গিয়েছে। আর তারাই এখন দেখো ইন্টার ক্লাসে। হ্যাঁ, ভগবান যখন যাকে দেখেন। হ্যাঁ, অবনীর বউটা খুব ভালো, গরিব ঘরের মেয়ে ছিল, পড়েও ছিল তেমনি গরিবেরই ঘরে। সে একদিন আমার মাসিমার কাছে বলেছে, যা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি দিদি, তাই যখন হলো, এখন ভাবি ভগবান সব বাঁচিয়ে পড়তে রাখলে হয়। গরিব লোকের কপাল ভরসা করতে ভয় পায় দিদি। প্রথম যেদিন বাড়িতে ঢুকলাম দেখি এ যেন রাজবাড়ি, অত ঘরদোর, অত বড় জানলা দরজা, এতে আমার ছেলেমেয়েরা বাস করতে পারবে? জানো তো কি অবস্থায় ছিলাম। তোমার কাছে আর কি লুকোবো, এ যেন সবই স্বপ্ন বলে মনে হয়েছিল। এখন ব্রতটা নামটা করে 2-10 জন ব্রাহ্মণের পাতে দুমুঠো ভাত দিয়ে যদি ভালোই ভালোই দিনগুলো কাটাতে পারি, তবে তো মুখ থাকে লোকের কাছে। সেই আশীর্বাদই করো তোমরা সকলে দিদি। এই হলো অবনীর বউ। হ্যাঁ, বড় সরল মেয়ে গো। সন্ধ্যের অন্ধকার চারিধারে গাঢ় হয়ে এসেছে। আমাদের ট্রেনটা হু হু করে অন্ধকার মাঠ, বাঁশবন, বিল, জলা, আখের ক্ষেত, ঘন অন্ধকারের মধ্যে জোনাকি জলা ঝোপ, সব কিছু পার হয়ে উড়ে চলেছে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, ঘরে ছাওয়া 20-30টা চালাঘর এক জায়গায় জড়াজড়ি করে আছে। 2-4-10টা মিটমিটে আলো জ্বলে অন্ধকার গাছপালায় ঢাকা গ্রামগুলোকে কেমন একটা রহস্যময় রূপ দিয়েছে। একটা বড় গ্রামের স্টেশনে অবনী তার বউ আর ছেলে মেয়েদের নিয়ে নেমে গেল। অবনীর বউকে প্ল্যাটফর্মের অস্পষ্ট আলোয় দেখে আরো বেশি করে মনে হলো মেয়েটি সত্যিই সুশ্রী। বেশ ফর্সা রং, সুঠাম বাহু, এমন নিখুঁত মেয়েলি ধরনের মেয়ে দেখবার একটা আনন্দ আছে, কারণ সহজে চোখে পড়ে না। মিনিট 10 দাঁড়িয়ে ট্রেনটা আবার চলতে শুরু করল। আমার ভারী ভালো লাগছিল। এইসব অজানা গ্রামে ঘরে ঘরে অবনীর বউয়ের মতো কত গৃহবধূ ভারবাহী পশুর মতো উদয়াস্ত খাটছে, হয়তো পেট পুড়ে দুবেলা খেতেও পায় না। অবনীর বউ তাদেরই একজন। যাই হোক, অন্তত ওদের একজনও তো তাদের সাধের স্বর্গ হাতে পেয়েছে। অন্ধকারের মধ্যে এইসবই ভাবছিলাম। ইতিমধ্যে ট্রেন এসে দাঁড়িয়েছে আরেকটা স্টেশনে। শান্তিরাম আলোয়ান মুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে আছে, মাঝে মাঝে ডুলছে। শান্তিরাম, এ শান্তিরাম, ঘুমোচ্ছ নাকি? শান্তিরাম,
শোনো শোনো, আমি একটা গল্প জানি এই রকমই। তোমার গল্পটা শুনে আমার মনে পড়ছে সেই গল্পটা। শুনবে? শান্তিরাম কিন্তু এখন গল্প শোনার মেজাজে নেই। সে আরামে ঠেস দিয়ে আরো ভালো করে মুড়িসুড়ি দিয়ে বসল। সে একটু ঘুমোবে। শান্তিরামের গল্পটা শোনবার পরে পূর্ণবাবুর কথা আমার মনে পড়ছে। পূর্ণবাবু আমিন ছিল, পাটনায় আমরা একসঙ্গে কাজ করেছি। পূর্ণবাবুর বয়স তখন ছিল 52 কি 55 বছর। লম্বা রোগা চেহারা, বেজায় আফিম খেত। দাঁতগুলো প্রায় সবকটা পড়ে গিয়েছিল। মাথার চুল সাদা, নাক বেশ টিকালো। অমন সুন্দর নাক আমি খুব একটা বেশি দেখিনি। রং না ফর্সা না কালো। পূর্ণবাবু মাইনে কম পেত। এখানে কোনো রকমে চালিয়ে বাড়িতে কিছু টাকা না পাঠালেই চলবে না। কাজেই তার পরনে ভালো জামা কাপড় আমি একদিনও দেখিনি। পূর্ণবাবু নিজে রেঁধেই খেত। একদিন তার খাবার সময় হঠাৎ গিয়ে পড়েছি। গিয়ে দেখি খাচ্ছে শুধু ভাত, কোনো একটা তরকারি, কি শাক, কি আলু ভাতে, কিচ্ছু না। কেবল একটা সবুজ বাটা মতো কি সঙ্গে আছে, অনেকটা ওষুধের মতো দেখতে। ওটা কি পূর্ণবাবু? হ্যাঁ, কোনটা? ওই যে সবুজ রঙের। এটা? হ্যাঁ। এ কাঁচা নিম পাতা বাটা। নিম পাতা বাটা? নিম পাতা বাটা খুব উপকারী, বিশেষ করে লিভারের পক্ষে। ভাত দিয়ে মেখে যদি খাওয়া যায়। আমি আজ 2 বছর ধরে খাচ্ছি। খেয়ে দেখবেন শরীর বড় ঠান্ডা হয়। ও, তাছাড়া কি জানেন, লোভ যতই বাড়াবেন ততই বাড়বে। হ্যাঁ ঠিকই। উপকারী জিনিস তো অনেকই আছে। ডাল ঝোলের বদলে কুইনাইন মিক্সচার ভাতের সঙ্গে মেখে খাওয়ার অভ্যেস করতে পারলে দেশের ম্যালেরিয়া সমস্যারও একটা সমাধান হয়। কিন্তু স্বাস্থ্য সম্পর্কে এত বড় আদর্শ চোখের সামনে দেখে আমি নির্বাক হয়ে গেলাম। একদিন দুদিন নয়, 2 বছর ধরে চলছে এই ব্যাপার। একদিন পূর্ণবাবু নিজের জীবনের অনেক কথা বললেন। কলকাতায় তাঁদের বাড়ি, ভবানীপুরে। তার একজন পিসিমা আছেন, একটু দূর সম্পর্কের। সেই পিসিমার মৃত্যুর পরে তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন পূর্ণবাবু। পিসিমা মরি মরি করছেন আজ 30-35 বছর হল, কিন্তু এখনো বেঁচে। পরে পূর্ণবাবু বিয়ে করেছিলেন। তার বিয়ে হয় বাগবাজারের সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে। তবে তখন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। পূর্ণবাবুদের পৈতৃক বাড়িও নেই কলকাতায়। ভবানীপুরে খুব আগে নাকি প্রকাণ্ড এক বাড়ি পুকুর ছিল। এখন তাদের 2 পুরুষ ভাড়া বাড়িতেই থাকেন। পূর্ণবাবুর 18-19 বছর বয়সে তার বাবা মারা যান। ছেলের জন্য শুধু যে তিনি কিছু রেখে যাননি তা নয়, ছেলেটিকে লেখাপড়াও শেখাননি। কারণ তিনিও জানতেন, এবং সবাই জানত, যে তার দরকার নেই। অত বড় সম্পত্তির যে 2 দিন পর মালিক হবে, তার কি হবে লেখাপড়ায়? ছেলেও জ্ঞান হওয়া পর্যন্ত তাই জানত বলেই হয়তো লেখাপড়া শেখবারও কোনো চেষ্টা ছিল না। পূর্ণবাবুর শ্বশুরও এই ভেবেই হয়তো মেয়েকে ওই গরিব ঘরেই দিয়েছিলেন। এদিকে পূর্ণবাবুর বাবা তো মারা গেলেন, আর পূর্ণবাবুর ঘাড়ে রেখে গেলেন গোটা সংসার, বিবাহিতা পুত্রবধূ আর অল্প কিছু দেনা। আর পূর্ণবাবুর নিজের ক্রেডিট তখন পুরো মাত্রায়। কি বাজারে, কি বন্ধু মহলে, টাকা হাত পাতলেই পাওয়া যায়। ধারে দোকানে জিনিসপত্রও পাওয়া যায়, নিত্য নতুন বন্ধুও জুটে যায়। পূর্ণবাবুও খুশি, বউও খুশি। সবাই জানে বুড়ি আর কদিন, না হয় মেরে কেটে আর 5টা বছর। অবশ্য পূর্ণবাবুর বয়স তখন অনেক কম। সংসারের কিছুই তিনি বোঝেন না, জানেনও না। এই অবস্থায় যে যা বুঝিয়েছে, পূর্ণবাবু তাই বুঝেছেন। টাকা কড়ি ধার করে 2 হাতে উড়িয়েছেন। বন্ধুবান্ধবদের সাহায্যও করেছেন। ধারে যতদিন আর যতটা নবাবি করা চলে সবটা করেছেন তিনি। ক্রমে বছর যেতে লাগলো। 2-3 বছর পরে আর ধার পাওয়া যায় না।
সকলেই একে একে হাত গুটিয়ে ফেলল। পাওনাদারদের যাতায়াত শুরু হলো বাড়িতে। সবাই দেখল পূর্ণবাবুর পিসিমা ওদের আদৌ বাড়িতে ডাকেন না, পূর্ণবাবুকেও না, পূর্ণবাবুর বউ ছেলে মেয়ে কাউকেই না। পিসিমার কাছে খাতির পেলে বাজারেও খাতির থাকত। অনেকে বলতে লাগলো, পূর্ণবাবুর পিসিমা ওদের দেখতে পারে না, সমস্ত সম্পত্তি হয়তো দেবোত্তর করে দিয়ে যাবে, একটা পয়সাও দেবে না ওদের। পূর্ণবাবুর পিসিমার বিশ্বাস যে এরা তাকে বিষ খাইয়ে মারবে। যত বয়স হচ্ছে এ বিশ্বাস আরো দিন দিন বাড়ছে। পূর্ণবাবুর কি, পূর্ণবাবুর স্ত্রীর কি, পূর্ণবাবুর ছেলে মেয়ের পিসিমার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবার একেবারেই জো নেই। কাজেই অত বড় সম্পত্তির উত্তরাধিকারী হয়েও পূর্ণবাবু 30 টাকা মাইনের আমিনগিরি করতেন। আমি পূর্ণবাবুর এই গল্প বিশ্বাস করিনি, কিন্তু আমরা একসঙ্গে কাজ করেছি প্রায় 1.5 বছরের উপর। আর এই 1.5 বছরের প্রায় প্রত্যেক দিনই সন্ধে কি রাত্রে একসঙ্গে বসবার সুযোগ হলেই পূর্ণবাবু তাঁর পিসিমার সম্পত্তির গল্প করতেন। 6 মাস আগে কখন কি বলেছেন তার মনে থাকবার কথা নয়, আবার পরে যখন বলেছেন তখন খুঁটিনাটি ঘটনাগুলো আগের সঙ্গে ঠিক মিলে যেত। এই 1.5 বছরে আমি পূর্ণবাবুর সমস্ত গল্পটা জেনেছিল। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। এই এতগুলো বছরে পূর্ণবাবু শৌখিন যুবক থেকে কন্যাদায়গ্রস্ত অকাল বৃদ্ধ আমিনে পরিণত হয়েছেন। এখন আর মনে তেজ নেই, খেলে হজম করতে পারেন না, চুল পেকে গিয়েছে, কষের অনেকগুলো দাঁতও পড়ে গিয়েছে, পয়সার অভাবে বাঁধাতে পারেননি, গালে টোল খেয়ে বয়সের চেয়েও বুড়ো দেখায়। বাড়ির অবস্থা আরো খারাপ, স্ত্রী ছেলে মেয়ে সবাই নানা রকম অসুখে ভোগে, ঠিকমতো চিকিৎসাই হয় না। 3 মেয়ের বিয়েতে পূর্ণবাবু একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছেন, অথচ প্রথম 2 মেয়ে একেবারে অপাত্রে পড়েছে। বড় জামাই মাতাল, চরিত্র ভালো নয়, বউকে মারধর করে, মেয়েকে তবুও সেখানেই পড়ে থাকতে হয়। বাপের বাড়ি এলে শোবার জায়গাই দেওয়া যায় না। মেজ জামাই মাতাল নয়, রেলে সামান্য চাকরি করে, সে সংসারে সবাই একবেলা খেয়ে থাকে, সেটাই নাকি অনেক দিন থেকে নিয়ম। আর একবেলা সকলে মুড়ি খায়। মেজ মেয়ের দুঃখ পূর্ণবাবু দেখতে পারেন না, মাঝে মাঝে তাকে বাড়িতে আনিয়ে রাখেন। সে আজকাল প্রায়ই জ্বরে ভোগে, শরীরও খারাপ হয়ে গিয়েছে। ডাক্তারবাবু আশঙ্কা করছেন এ রোগ নাকি থাইসিসের লক্ষণ। এদিকে বুড়ি পিসিমা কিন্তু এখনো বেঁচে, বুড়ি এখনো গঙ্গা স্নানে যায়, নিজের হাতে রেঁধে খায়, বয়স 90-এর কাছাকাছি, কিন্তু এখনো তার চোখের বেশ তেজ, দাঁতও পড়েনি একটাও। এদিকে যারা তার মরণের দিকে চেয়ে আছে তাদের জীবন শেষ হতে চলল। সেটেলমেন্টের কাজ ছেড়ে পাটনা থেকে চলে এলাম। পূর্ণবাবু তখনও সেখানে। আমি বছর 3 পরে একদিন গয়া স্টেশনে পূর্ণবাবুর সঙ্গে দেখা। দুপুরের পর প্ল্যাটফর্মে একটু পাইচারি করছি, একটু পরেই ট্রেনটা এসে দাঁড়াল। পূর্ণবাবু নামলেন একটা 2nd ক্লাস কামরা থেকে। অন্য কামরা থেকে 2 জন দারোয়ান নেমে এসে জিনিসপত্র তদারকে ব্যস্ত হয়ে পড়ল। আমি অবাক হয়ে চেয়ে রইলাম। পূর্ণবাবুর পরনে দামি ধুতি, গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি, আর তার উপরে একটা কলকাতার শাল, পায়ে সিল্কের মোজা আর পাম শু, চোখে একটা সোনার চশমা, আর হাতে সোনার ব্যান্ডওয়ালা ঘড়ি। আমি গিয়ে দাঁড়ালাম পূর্ণবাবুর সামনে। আরে রামরতন বাবু, ভালো আছেন? হ্যাঁ। তারপর এখন কোথায়? আমি তো এখানে চেঞ্জে এসেছি, মাস 3 হলো।
আপনি এদিকে? তার পোশাকের দিকে চেয়ে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। পূর্ণবাবুকে এ পোশাকে দেখতে আমি অভ্যস্ত নই। আমার কাছে সুতির ময়লা চিট সোয়েটার ও সবুজ আলোয়ান গায়ে পূর্ণবাবু অনেক বেশি বাস্তব। ব্যাপারটা কি ঘটেছে তা অবশ্য পূর্ণবাবু বলবার আগেই আমি বুঝতে পেরেছিলাম। জিনিসপত্র গুছিয়ে পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকলেন। তার গাড়ি এখনো ঘন্টা 2 দেরি। একজন দারোয়ানকে ডেকে বললেন, ভোপাল সিং, এখানে ভালো সিগারেট পাওয়া যায় কিনা দেখে এসো, নইলে কাঁচি নিয়ে এসো 1 বাক্স। ওহ, অনেক দিন পর আপনার সঙ্গে দেখা। আর বলেন কেন, বিষয় থাকলেই হাঙ্গামা। সামনে আসছে জানুয়ারির কিস্তি। তহসিলদারের ছেলে এখনো 1 পয়সা পাঠায়নি। লিখেছে এবার নাকি ফসল ভালো হয়নি, তাই নিজেই যাচ্ছি মহালে। মাসখানেক থাকবো। গাড়িটা এখানে কটায় আসে? আচ্ছা, এখানে টাইম টেবিল কিনতে পাওয়া যাবে? হাওড়ায় কিনতে ভুল হয়ে গেল। আপনার পিসিমা বুঝি? হ্যাঁ। দারোয়ান সিগারেট নিয়ে এলো। পূর্ণবাবু একটা সরু আর লম্বা হোল্ডার বার করলেন, আর আমার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন, আসুন। পিসিমা মারা গিয়েছেন গত বছর কার্তিক মাসে। আচ্ছা। তারপর থেকেই এইসব বিষয় আশয় সামলাতে হচ্ছে। নিজে না দেখলে কি আর জমিদারি টেকে? এই বয়সে ছুটোছুটি করে আর পারি না। একটা ভালো কাজ জানা লোকের সন্ধান দিতে পারেন? 40 টাকা মতো মাইনে দিতে পারবো। খাবে, থাকবে। আমি তো এই শীতকালে ওয়েটিং রুমে বসে পূর্ণবাবু 2 বোতল লেমনেড খেলেন। একবার দারোয়ানকে দিয়ে গরম জিলিপি আনালেন দোকান থেকে, একবার নিমকি বিস্কুট আনালেন, আর একবার নিজে স্টেশনের বাইরের দোকান থেকে 1 ডজন কমলা লেবু কিনে আনলেন। আমায় প্রতিবারই খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করলেন, কিন্তু আমার শরীর খারাপ, খেতে একেবারেই পারি না। এই কথা জানিয়ে আমি ক্ষমা চাইলাম। একটু পরেই পূর্ণবাবুর ট্রেন এসে পড়ল। দিন 15-20 পরে আবার একদিন স্টেশনে গিয়েছি। সেদিনও খুব শীত, বেশ জ্যোৎস্না। রাত 8টা নাগাদ হবে। স্টেশনের রাস্তা যেখানে ঠেকেছে সেখানে চপ কাটলেটের দোকান থেকে কে আমার নাম ধরে ডাকলে, রামরতন বাবু, এই যে এদিকটায়। চেয়ে দেখি পূর্ণবাবু এক কোণে টেবিলে বসে আছেন। মাথায় একটা পশমের কানঢাকা টুপি, গায়ে একটা শাল জড়ানো, গলায় একটা কমফোর্টার, আর হাতে গ্লাভস। হ্যাঁ, বলুন, কেমন আছেন? ভালো ভালো। আজ ফিরে এলাম মহাল থেকে। এই রাতের গাড়িতেই ফিরবো কলকাতায়। আসুন, বসুন, কিছু খাওয়া যাক। না, আমি আসলে বললাম তো। কিছু খাবেন না? না না না, খেতেই হবে। সেদিনও তো কিছু খেলেন না। না না, শুনুন পূর্ণবাবু। এই বয়, এই দাঁড়াও। আমাকে জোর করে পূর্ণবাবু চেয়ারে বসালেন। তারপর তার নিজের জন্য যা খাবার নিলেন তা দেখে আমার তো হৃদকম্প উপস্থিত। এই বয়সে পূর্ণবাবু এত খাবেন কি করে? আর এরকম একটা অতি বাজে দোকানে। খানাস্টেক চপ, খানচারেক কাটলেট, 1 প্লেট মাংস, পাউরুটি, ডিমের অমলেট, পুডিং, কেক, চা, তিনি কিছুই বাদ দিলেন না। আমাকে দেখিয়ে বললেন, এই বাবুকে ওয়াস্তে 1 প্লেট মটন আর 3টে কাটলেট। আমার শরীর তো জানেন পূর্ণবাবু। না না, দাঁড়ান দাঁড়ান, বলছি আমি ওসব কিছু খাবো না, মানে আমি খাবো না পূর্ণবাবু। আরে তা হোক, এই শরীর শরীর করলে কি চলে? হ্যাঁ, খান খান। মাংসটা বেশ করেছে। কলকাতায় মাংস রাঁধতে জানে না মশাই রেস্টুরেন্টে। আমি ঝাল ভালোবাসি। কলকাতায় শুধু মিষ্টি খেয়ে খেয়ে দেখুন দেখুন মাংসটা। কাটলেটেও এরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। হ্যাঁ, ভারী চমৎকার খেতে। এই বয়, আর 2টো কাটলেট।
এ কি হলো পূর্ণবাবু? পূর্ণবাবু কথাটা শেষ হবার আগেই তার বেজায় কাশির বেগ হলো। কাশতে কাশতে দম আটকে যায় আর কি। বড্ড ঠান্ডা লেগে গেছে মহালে, সেই জন্যে বেশ একটু গরম চা চপ খেয়ে দেখবেন। বাড়ি চমৎকার চপ করেছে। এই বয় পূর্ণবাবু, বলছি আপনার যা শরীরের অবস্থা, এসব খাওয়া কিন্তু উচিত নয়। মানে আর এই ধরনের দোকানও তো খুব একটা ভালো নয়। আপনি বরং চা খান এক কাপ। কিন্তু এই ধরনের খাবার এতগুলো না খাওয়াই ভালো। বলেন কি রামরতন বাবু? খাবার জন্যই তো সব। শরীরকে ভয় করলেই ভয়, ওসব ভাবলে কি আর। আপনিও যেমন। দোকান থেকে বেরিয়ে এসে পূর্ণবাবু আমায় নিচু স্বরে বললেন, কিছু মনে করবেন না রামরতন বাবু, একসঙ্গে অনেক দিন কাজ করেছি এক জায়গায়। এখানে কোনো ওই ভালো বাইজি টাইজির বাড়ি জানা আছে নাকি? হ্যাঁ, থাকে তো চলুন না আজ রাতটা। হ্যাঁ, শুনেছি পশ্চিমে নাকি ভালো ভালো। কলকাতায় আজ না হয় নাই বা গেলাম। পূর্ণবাবু বলছি, পশ্চিমের যেসব জায়গায় ভালো বাইজি থাকে, গয়া সে তালিকায় পড়ে না। হ্যাঁ, বিহারের কোথাও নয়। সে কি? কাশী, লখনৌ, দিল্লি ওই দিকেই সত্যিকার বাইজি বলতে যা বোঝায় তা আছে। ও, পাটনাতে নেই? না, পাটনাতে নেই, অন্তত আমার তাই মনে হয়। এদিকে আর কোথাও নেই? না হয় এমনি আর কোথাও যদি। দেখুন পূর্ণবাবু, কোথাও কিছু নেই, মানে আমি অন্তত জানি যে নেই। পূর্ণবাবু ওয়েটিং রুমে ঢুকে আমায় বসতে বললেন। পূর্ণবাবুকে আরও বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। আমি তার বাড়িতে কে কেমন আছেন জিজ্ঞাসা করলাম। থাইসিসের রোগী সেই মেয়েটিকে তার বাড়িতেই রেখে তিনি চিকিৎসা করাচ্ছেন। বড় ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে নিরুদ্দেশ হয়ে গিয়েছে সম্পত্তি পাবার আগেই। কাগজে কাগজে বিজ্ঞাপন দিয়ে তার খোঁজ করছেন পূর্ণবাবু। অনেকক্ষণ পর্যন্ত এসব গল্প শুনলাম বসে বসে। পূর্ণবাবু কিন্তু গল্পের মধ্যে আরও দুবার চা নিয়ে খেলেন। ব্যাগ খুলে ওষুধও খেলেন ৩-৪ রকম। কোনোটা কবিরাজি, কোনোটা বিলেতি, কোনোটা আবার শুধুমাত্র পেটের ওষুধ। 2 প্যাকেট সিগারেট পর্যন্ত শেষ করলেন। দেখলাম পূর্ণবাবু জীবনের বঞ্চিত সর্বগ্রাসী তৃষ্ণার ভোগ লালসা মেটাতে উদ্যত হয়েছেন বিকারের রোগীর মতো। চারিধারে মৃত্যুর ছায়ার মধ্যে জীবনদীপের আলো যত সংকীর্ণ হয়ে আসছে, উনি ততই উন্মাদ আগ্রহে যেখানে যা পাবার সব পেতে চান, যা নেবার আছে সব নিতে চান। জীবনে যখন ওর সুবৃষ্টি এলো, জল না পেয়ে তখন তা আধমরা। সেই এলো বটে, কিন্তু বড্ড বেশি দেরি করে ফেলল। একটু কিছু বাড়াবাড়ি খেলেই ওষুধ খেয়ে রাখি। হ্যাঁ, আর হজম করতে পারি না এখন। আমাদের পাড়ায় ওই গদাধর কবরেজ আছে, খুব ভালো চিকিৎসা করে। 1 হপ্তার ওষুধ নেয় 2 টাকা। ওই তারই কাছে ভাবছি এবার যাব। হ্যাঁ, আমার মনে পড়ে গেল পূর্ণবাবুর সেই নিমপাতা বাটা মেখে ভাত খাওয়ার কথা। মনে পড়ল তার প্রথম জীবনের শৌখিনতার কথা। এখন তিনি বুঝেছেন আর বেশি দিন তিনি বাঁচবেন না। তাই তিনি এখন বিকারের রোগীর মতোই অসংযত, অবুঝ। শান্তিরামকে গল্পটা বলবো ভেবেছিলাম, কিন্তু সে তো এখনো দিব্যি নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উইলের খেয়াল।
গল্প পাঠে ও অবনীর চরিত্রে সৌমিক মৈত্র, শান্তিরাম পূর্ণবাবু ও সূত্রধার দেবব্রত ব্যানার্জি, নিশু চৌধুরীর চরিত্রে জয়দীপ সেন, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার চয়ন মণ্ডল, গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা, গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় কোথাও কোথাও সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।